ব্লাডটাকে ধরে রাখার চেষ্টা করে, ঠিক আছে? মনে রাখেন এটা যে কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটা ওয়াইডিসি ভ্যাসোডাইলেটর, এরা সব জায়গায় ভ্যাসোডাইলেশন করে ব্লাড ফ্লোটাকে বাড়ায় দেয় শুধুমাত্র পালমোনারি সার্কুলেশন বাদে। এরপরে কি লো পিএইচ, যদি পিএইচ কমে যায়, যদি পিএইচ কমে যায় বা হচ্ছে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বেড়ে যায় তাহলে কি হবে, ভ্যাসোডাইলেশন হবে এবং ব্লাড ফ্লোটা বাড়বে, ঠিক আছে? ব্লাড ফ্লোটা বাড়বে, এটা মনে রাখবেন। আর হাই পিএইচ এর ক্ষেত্রে কি হবে, হাই পিএইচ এর ক্ষেত্রে কনস্ট্রিকশন করলে সেরেব্রাল ব্লাড ফ্লোটা কমে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন ব্লাড ব্রেন ব্যারিয়ার। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট খুব, যে সেরেব্রাল ব্লাড ফ্লো বাড়তেছে কোন কোন কন্ডিশনে, কমতেছে কোন কোন কন্ডিশনে। আর্টেরিয়াল বেপি বাড়লে বাড়বে, ভেনাস বেপি বাড়লে কমবে, ইন্টারক্রিনাল প্রেশার বাড়লে এটা কমে যাবে, ভিসকোসিটি বাড়লে কমে যাবে। হাইপোক্সিয়া এবং হাইপারক্যাপনিয়ার ক্ষেত্রে সেরেব্রাল ব্লাড ফ্লোটা বাড়বে, ঠিক আছে? হাইড্রোজেন কনসেন্ট্রেশন যদি কোনো কারণে বডিতে বেড়ে যায় বা পিএইচ কমে যায় সেক্ষেত্রে ডাইলেশনের কারণে ব্লাড ফ্লো বেড়ে যাবে, ঠিক আছে? এখন আসেন হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার। ব্লাড ব্রেন ব্যারিয়ারটা হচ্ছে রেসিডেন্সির জন্য বেশি ইম্পর্টেন্ট, আমাদের কিছু লিমিটেড জিনিস করতে হবে। প্রথমে হচ্ছে যে ব্লাড ব্রেন ব্যারিয়ারটা ফর্মেশন হয় কি দিয়ে? হ্যাঁ, ব্লাড ব্রেন ব্যারিয়ার ফর্মেশন হয় হচ্ছে এন্ডোথেলিয়াল সেল দিয়ে, এবং এন্ডোথেলিয়াল সেলগুলো একটা বেসমেন্ট মেমব্রেনের উপর রেস্ট করে। এন্ডোথেলিয়াল একটা বেসমেন্ট মেমব্রেন থাকবে এবং ওই যে ফুড প্রসেস অফ অ্যাস্ট্রোসাইট থাকে। হ্যাঁ, ওই যে আমি বলছিলাম না অ্যাস্ট্রোসাইট ব্লাড ব্রেন ব্যারিয়ার ফর্মেশন করে, অ্যাস্ট্রোসাইটের একটা পার্ট, কোন পার্টটা আপু? ফুড প্রসেসটা, ফুড প্রসেস অফ অ্যাস্ট্রোসাইট, ঠিক আছে? ফুড প্রসেস অফ অ্যাস্ট্রোসাইট ব্লাড ব্রেন ব্যারিয়ার ফর্মেশন করে। আচ্ছা, এরপরে আসেন এই যে আমার ব্লাড ব্রেন ব্যারিয়ার, এটাতে মানে কোন কোন সাবস্টেন্স এটা ট্রান্সপোর্ট করতে পারে, এটা মানে এটা পার করে চলে যায়, পারমিয়াবল, এবং কোন সাবস্টেন্স এটা পার করতে পারে না, কোন কোন সাবস্টেন্স এটার প্রতি রেস্ট্রিক্টেড, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসগুলো একটু জানতে হবে, বিশেষ করে রেস্ট্রিক্টেড গুলো বেশি আসে। পারমিয়াবলের মধ্যে হচ্ছে আমার লিপিড সলিবল যে ড্রাগস গুলো আছে কন্টিনিউয়াসলি আমাদের ব্রেনে আসা যাওয়া করতেছে, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, ওয়াটার, এল ডোপা, সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া, ইউরিয়া, এই জিনিসগুলো একটু মনে রাখেন, ঠিক আছে? কিন্তু রেস্ট্রিক্টেড কোনগুলো, এটা বেশি আসে, বাইল পিগমেন্ট, বাইল সল্ট। মনে রাখেন যে বাইল পিগমেন্ট, বাইল সল্ট যদি নর্মালি আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার কজ করতে পারতো কোনো প্যাথোলজি না ছাড়া, তাহলে তো একটা বাচ্চার যেমন কেরানিক টেরাস হয়ে যায়, একটা বড় মানুষেরও কেরানিক টেরাস হয়ে যেত, তাই না? যায় বেজাল গ্যাংলিয়াতে ডিপোজিট করে ফেলতো বিলিরুবিন, তো সেটা কিন্তু করতেছে না কারণ এটা রেস্ট্রিক্টেড। হ্যাঁ, তারপরে কি ক্যাটেকোলামাইন, ক্যাটেকোলামাইনের মধ্যে অ্যাপিনেফ্রিন, নরঅ্যাপিনেফ্রিন। হ্যাঁ, ক্যাটেকোলামাইনের মধ্যে অ্যাপিনেফ্রিন, নরঅ্যাপিনেফ্রিন, এরা কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে না। তারপরে হচ্ছে আপনার ডোপামিন, কার্বিডোপা, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন এক্সেপ্ট সিফিউরোক্সিন, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন এক্সেপ্ট সিফিউরোক্সিন, এই বাদে এই সবগুলাই হচ্ছে রেস্ট্রিক্টেড, ঠিক আছে? তার মানে সিফিউরোক্সিন করতে পারে, এটা কিন্তু মনে রাখেন। এরপর আসেন যে আমাদের ব্রেনে কোথায় ব্লাড ব্রেন ব্যারিয়ার থাকে না, অনেকগুলো আছে, তার মধ্যে এই যে দেখেন পেনাইল গ্ল্যান্ড, পোস্টার পিটুইটারি এবং পোস্টফিমা, এই তিনটা হচ্ছে আমাদের গানের জন্য আসার মতো, ঠিক আছে? ব্লাড ব্রেন ব্যারিয়ার থাকে না পেনাইল গ্ল্যান্ড, পোস্টার পিটুইটারি এবং পোস্টফিমাতে থাকে না, ঠিক আছে? এখন আসেন আমাদের রিসেপ্টর, ব্রেনে যে রিসেপ্টর গুলো থাকে সেটা সম্পর্কে একটু জানতে হবে। বিভিন্ন ধরনের রিসেপ্টর আছে, রিসেপ্টর গুলোর মেইনলি নাম জানবো এবং এক্সাম্পল গুলো আমরা জানবো। যেমন দেখেন মেকানো রিসেপ্টর, মেকানো রিসেপ্টর কি কি আছে? ফিনা, বিন্ডিং, প্যাসেনিয়ান, কর্পাসাল, মিসনার্স, তারপরে মার্কেল স্টিক্স, ঠিক আছে? এই চারটা একটু মুখস্থ করে ফেলবেন, এগুলা কিন্তু আসে, এভাবেই আসে। এরপর আসেন হচ্ছে থার্মো রিসেপ্টর, থার্মো রিসেপ্টর গুলা কি কি আছে? ইনভালভ, ব্রাউস এন্ড ডুফিন, ঠিক আছে? এই দুইটা একটু মুখস্থ করবেন। এরপর দেখেন নস রিসেপ্টর হচ্ছে ফিনাভিন্টিং, ইলেকট্রোম্যাগনেটিক রিসেপ্টর হচ্ছে রডস এন্ড কোনস, কেমো রিসেপ্টর কি? ক্যারোটিড বডি, অ্যাওটিকাস, এগুলো মুখস্থ করবেন, মুখস্থ করার ব্যাপার। আসেন যে আরেকটা ক্লাসিফিকেশন আসছে, কোনটা হচ্ছে ইনক্যাপসুলেটেড রিসেপ্টর, একটা হচ্ছে কোনটা হচ্ছে নন ইনক্যাপসুলেটেড রিসেপ্টর। মনে রাখবেন সব যে আমরা কর্পাসাল গুলা পড়লাম, সব কর্পাসাল প্লাস স্প্যান্ডাল, এরা সবই হচ্ছে ইনক্যাপসুলেটেড। কি বললাম? সব কর্পাসাল প্লাস স্প্যান্ডাল, এরা হচ্ছে ইনক্যাপসুলেটেড। আর বাকি যারা যারা আছে কর্পাসাল এবং স্প্যান্ডাল বাদে, এরা সবই হচ্ছে নন ইনক্যাপসুলেটেড। তাহলে অল কর্পাসাল প্লাস স্প্যান্ডাল হচ্ছে ইনক্যাপসুলেটেড, বাকি বাকি সবগুলা হচ্ছে নন ইনক্যাপসুলেটেড। বাকি বলতে মনে করেন যে কর্পাসাল বাদে জিনবাল বা ব্রাউস, রুফিন, ফিনাভ, ইন্ডিং, রডস, কোন, ক্যারোটিড বডি, অ্যাওটিকাজ, তারপরে হচ্ছে এই বাকিগুলা মানে ডিক্স আর স্প্যান্ডাল বাদে বাকি সবগুলাই হচ্ছে আপনার নন ইনক্যাপসুলেটেড, ঠিক আছে? আরেকটা জিনিস জানতে হবে, মাসেল স্প্যান্ডেল এবং গলগি টেন্ডন
মাসেল ফাইবারে এবং গলগি টেন্ডন অর্গানটা কই থাকে আপু? এটা থাকে হচ্ছে আপনার মাসেল টেন্ডন জাংশনে। এটা একটা অর্গান যেটা থাকে হচ্ছে মাসেল টেন্ডন জাংশনে, এটা হচ্ছে মাসেলের মধ্যেই থাকে, ঠিক আছে? এখানে আমি কোন টাইপসের ফাইবার পাচ্ছি? এখানটা পাচ্ছি হচ্ছে 1 আলফা এবং 2 টাইপ ফাইবার, মানে 1 আলফা এবং 2 টাইপ ফাইবার। আর গলগি টেন্ডন অর্গানে পাচ্ছি হচ্ছে 1B গ্রুপটা পাওয়া যায়, ঠিক আছে? 1 আলফা এবং 2 টাইপ এটা পাওয়া যায় হচ্ছে 1B গ্রুপ। এখন আসেন এই যে মাসেল স্পাইন্ডেল, এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে মাসেলের কন্ট্রাকশনটাকে মেনটেন করা। মাসেল যে কন্টিনিউয়াসলি কন্ট্রাকশন করছে সেটা কন্ট্রোল করে হচ্ছে মাসেল স্পাইন্ডেল। আর মাসেল তো কন্ট্রাকশন করলে এটার মধ্যে প্রেশার বাড়ে কমে, এই যে মাসেলের টেনশনটা মেনটেন করতেছে হচ্ছে গলগি টেন্ডন অর্গান, ঠিক আছে? মাসেল কন্ট্রাকশন মেনটেন করতেছে মাসেল স্পাইন্ডেল, আর মাসেলের মধ্যে টেনশনটা মেনটেন করতেছে গলগি টেন্ডন অর্গান। এখন আসুন কোনটা এক্সাইটেটরি কোনটা ইনহ্যাবিটরি? মাসেল স্পাইন্ডেল অলওয়েজ এক্সাইটেটরি, ঠিক আছে? সবসময় হচ্ছে একটা এক্সাইটেটরি একটা ইম্পালস যেটা ক্যারি করে। আর গলগি টেন্ডন অর্গান অলওয়েজ ইনহ্যাবিটরি, এটা হচ্ছে মাসেলের টেনশন বেড়ে গেলে সবসময় সেটা কমাই দেওয়ার জন্য কাজ করে, ইনহ্যাবিটরি, ঠিক আছে? তো মাসেল স্পাইন্ডেল এবং গলগি টেন্ডন অর্গানের মধ্যে ডিফারেন্সটা আপনারা পড়বেন, যে এটা থাকতেছে মাসেল ফাইবারের মধ্যে, এটা থাকতেছে মাসেল টেন্ডন জাংশনে, এখানে থাকতেছে 1 আলফা 2 টাইপ ফাইবার, এখানে থাকতেছে 1B গ্রুপ। এটা মাসেলের কন্ট্রাকশন মেনটেন করে, এটা মাসেলের টেনশন মেনটেন করে, এটা এক্সাইটেটরি এটা ইনহ্যাবিটরি, ঠিক আছে? আচ্ছা, এখন কিছু সম্পর্কে আমাদের জানতে হবে, এটা হচ্ছে রিফ্লেক্স। হ্যাঁ, আমাদের বডিতে বিভিন্ন ধরনের রিফ্লেক্স আছে যেটাকে আমরা ভাগ করতে পারি আনকন্ডিশনাল রিফ্লেক্স এবং কন্ডিশনাল রিফ্লেক্স হিসাবে। আসলে আনকন্ডিশনাল জিনিসটা কি? যেটা আমরা জন্ম থেকে ক্যারি করে আসতেছি, নি জার্ক, অ্যাঙ্কেল জার্ক, ঠিক আছে? বিভিন্ন ধরনের অ্যাবডোমিনাল জার্ক, ঠিক আছে? অ্যাবডোমিনাল রিফ্লেক্স, ভমিটিং রিফ্লেক্স, এগুলো সব কি আনকন্ডিশনাল। আপনি চাইলেই তো একটা মানুষের, বা আমি যদি চাই আমার নিজেরটাকে কি পরিবর্তন করে দিতে পারবো এখনই বসে? বা আমার অ্যাঙ্কেল জারটাকে কি মানে বাড়াইতে কমাইতে পারবো? পারবো না। এগুলা আমরা জন্ম থেকে ক্যারি করে আসতেছি, এগুলা কোনো কিছুর উপর ডিপেন্ড করতেছে না, এগুলা একদম ফিক্সড। এই রিফ্লেক্স গুলোকে বলা হয় আনকন্ডিশনাল রিফ্লেক্স। কিন্তু কন্ডিশনাল রিফ্লেক্স কোনটা? মনে করেন যে আমরা যে খাচ্ছি, আমি মনে করেন আজকে সকালে এক সময় খেলাম, কিন্তু কালকে চিন্তা করলাম যে না আমি এই সময়টা খাবো না, তখন কি হবে? আমার ক্ষুধা লাগার টাইমটা চেঞ্জ হয়ে যাবে, স্যালাইভেশন একটা পরিবর্তন আসবে। এই রিফ্লেক্স গুলো যেগুলা হচ্ছে আমি চাইলে চেঞ্জ করতে পারি, এগুলা হচ্ছে কন্ডিশনাল রিফ্লেক্স, এরা ফিক্সড না। দেখেন এখন আনকন্ডিশনাল রিফ্লেক্স গুলো কি কি আসছে সেগুলাকে আবার ভাগ করা হচ্ছে সুপারফিশিয়াল রিফ্লেক্স, যেমন প্লান্টার, অ্যাবডোমিনাল, কর্নিয়াল রিফ্লেক্স, ঠিক আছে? প্লান্টার রিফ্লেক্স, অ্যাবডোমিনাল রিফ্লেক্স, কর্নিয়াল রিফ্লেক্স। ডিপ রিফ্লেক্স কি কি আছে? নি জার্ক, অ্যাঙ্কেল জার্কস, বাইসেপস জার্কস। নি জার্ক, অ্যাঙ্কেল জার্ক, বাইসেপস জার্ক, এরা হচ্ছে সব ডিপ রিফ্লেক্স। ভিসারাল রিফ্লেক্স কি কি আছে? পিপিলারি রিফ্লেক্স, মিকচুরেশন, বায়োরিসেপ্টর, ভমিটিং, এগুলো হচ্ছে ভিসারাল রিফ্লেক্স। এবং প্যাথোলজিক্যাল হচ্ছে ব্যাবেলস্কি সাইন। তাহলে সুপারফিশিয়াল কি কি বললাম? প্লান্টার, অ্যাবডোমিনাল, কর্নিয়াল। ডিপ বলতেছি নি জার্ক, অ্যাঙ্কেল জার্ক, বাইসেপস। ভিসেরাল হচ্ছে পিপিলারি, মিকচুরেশন, বায়োরিসেপ্টর, ভমিটিং। প্যাথোলজিক্যাল হচ্ছে ব্যাবেলস্কি সাইন, ঠিক আছে? এখন ওই যে আমি যে কন্ডিশনের আনকন্ডিশনের যে পার্থক্যটা পড়াইলাম ওটাই আমি আবার শখ করে দিয়ে দিয়েছি যে এটা হচ্ছে কন্ডিশনের ব্যাকওয়ার্ড, এটা আমরা জন্মের পরে চাইলে চেঞ্জ করতে পারি। আর আনকন্ডিশনেরটা হচ্ছে ইনহ্যান্ড, যেটা জন্ম থেকে আমরা ক্যারি করতেছি। কন্ডিশনারটা চাইলে অল্টার করা যাচ্ছে, এটা ফিক্সড না। এবং আনকন্ডিশনারটা হচ্ছে অল্টার করা যায় না, এটা ফিক্স থাকে সব সময়, ঠিক আছে? এরপর হচ্ছে সব রিফ্লেক্সের রুট ভ্যালুগুলা পড়বেন, ঠিক আছে? এটা আমি আর এখানে দেই না, আপু শীট থেকে রুট ভ্যালুগুলা পড়ে নেবেন। যেমন মনে করেন হচ্ছে আপনার যেমন মনে করেন হচ্ছে সুপারফিশিয়াল রিফ্লেক্সের মধ্যে যদি আমি বলি যে প্লান্টার রিফ্লেক্স, হ্যাঁ প্লান্টার রিফ্লেক্স, এটা রুট ভ্যালু পাশে ভাবে লিখে রাখবেন যে L5S1। তারপর হচ্ছে অ্যাবডোমিনাল রিফ্লেক্স T7 to T12। এরপর কর্নিয়াল রিফ্লেক্স, কর্নিয়াল রিফ্লেক্স হচ্ছে আমার কত? 5 এবং 7 নাম্বার কেনিয়াল নার্ভ। নিজার, নিজার কত? নাম্বার 3 4, আমি লিখিয়ে দিই যেন আপনাদের প্রিন্ট আউট করলে সুবিধা হয়। অ্যাঙ্কেল জার্ক হচ্ছে S1। বাইসেপসটা কত? C5 C6। আরো আছে ট্রাইসেপস আছে, তারপর হচ্ছে সুপারনেটার, জর্জার। এখন এগুলা হচ্ছে রিফ্লেক্স গুলো আপনারা রুট ভ্যালু সব পড়ে নেবেন। একবার আসছিল হচ্ছে আমাদের পিপিলারি বা লাইট রিফ্লেক্সটা কিন্তু একবার আসছিল, ঠিক আছে? এমসিকিউ হিসেবে দিয়ে দিছিল, এটা মনে রাখবেন। 2 এবং 3 নাম্বার কেনিয়াল নার্ভ দিয়ে হয়, ঠিক আছে? এটা একটু মনে রাখেন। তো সবগুলা রুট ভ্যালু সহ সবগুলা রিফ্লেক্স মুখস্থ করে নেবেন। এখন আসেন আমাদের দুইটা রিফ্লেক্স আছে, একটা হচ্ছে স্ট্রেস রিফ্লেক্স, একটা হচ্ছে উইথড্রল রিফ্লেক্স। উইথড্রল মানে কি? উইথড্রল মানে আমরা যে জিনিসটা নিতে পারতেছি না। হ্যাঁ, মনে করেন একটা পেশেন্টে আমি যদি নিতে আমি হচ্ছে স্টিমুলেশন দিই, তার নি জার্ক হবে, অ্যাঙ্কেল জার্ক হবে, ঠিক আছে? কিন্তু তার জিনিসটা
বাড়বে। এটা কারণটা কি? হ্যাঁ, এটা কারণ হচ্ছে এই যে স্ট্রেস রিফ্লেক্সটা, এটা হচ্ছে সুন্দর একটা পাথওয়ে, একটা মনোস্ন্যাপটিক পাথওয়ে মেনটেন করে চলে যাচ্ছে, আবার আসতেছে, যার কারণে তার কিন্তু অতটা অসহ্য টাইপের কিছু হচ্ছে না। কিন্তু উইথড্রল রিফ্লেক্সটা কি হচ্ছে, এতে সিনাপসগুলো অনেক বেশি থাকে, বিভিন্ন জায়গায় ডিসচার্জ ছড়ায় যায়, যার কারণে আলটিমেটলি অপটিমাম লেভেলে, ক্রিটিক্যাল লেভেলে চলে যাওয়ার পরে তারা সে নিতে পারে না, উইথড্র করতে চায়। ঠিক আছে, এবং এখানে মোটর নিউরনগুলো স্টিমুলেটেড হয়, একদম ডিরেক্টলি স্টিমুলেটেড হয়ে যায়। কিন্তু এটা এই যে বিভিন্ন ধরনের পলিস্ন্যাপটিক কানেকশন থাকার কারণে বিভিন্ন ইন্টার নিউরনের মাধ্যমে এটা স্টিমুলেটেড হচ্ছে। এখানে কোনো ইরিডিয়েশন হয় না, এখানে হচ্ছে ইরিডিয়েশন হয় টেন্ডন রিফ্লেক্স। আমরা যে টেন্ডন রিফ্লেক্স গুলো দেই, যেমন নিজা, ক্যাঙ্কেল, এগুলো সবই স্ট্রেস রিফ্লেক্স। আর উইট্রাল রিফ্লেক্সটা কি অ্যাবডোমিনাল রিফ্লেক্স, কিনিস্টারিক রিফ্লেক্স, হ্যাঁ এগুলা। ঠিক আছে, এই জিনিসটা একটু মুখস্থ করবেন যে স্ট্রেস রিফ্লেক্স আর উইট্রাল রিফ্লেক্সের মধ্যে পার্থক্য কি। আচ্ছা, এরপর আসেন হচ্ছে আপু ট্র্যাক্ট। ট্র্যাক্ট গুলা তো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ট্র্যাক্ট গুলা কি আমি আগেই বলছি যে আমাদের গলগি টাইপ 1 নিউরন গুলা হচ্ছে ট্র্যাক্ট ফর্মেশন করে। এই ট্র্যাক্ট গুলা বিভিন্ন ধরনের আছে, আমরা ট্র্যাক্ট গুলা সম্পর্কে নাম জানবো। পাথওয়ের ক্ষেত্রে হচ্ছে পিরামিডাল ট্র্যাক্টটা পাথওয়ে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। বাকি ট্র্যাক্ট গুলা পাথওয়ে আসলে গানি থেকে ওইভাবে আসে না, স্পেশালি হচ্ছে এখান থেকে আসে যে লেশন হলে এবং ফাংশনটা কি, ট্র্যাক্ট গুলার ফাংশনটা কি, আর লেশন হলে কি ধরনের সিমটম পাওয়া যায়, এগুলো এখান থেকে বেশি আসে। এখন দেখেন ট্র্যাক্টগুলো যদি আমি বলি ডিসেন্ডিং ট্র্যাক্ট, ডিসেন্ডিং ট্র্যাক্ট কি কি আছে, পিরামিডাল ট্র্যাক্ট, কর্টিকো বালবার ট্র্যাক্ট এবং এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। ঠিক আছে, অ্যাসেন্ডিং ট্র্যাক্ট কিগুলো আছে, মানে নিচে, ডিসেন্ডিং ট্র্যাক্ট গুলো হচ্ছে ব্রেন থেকে নিচের দিকে নামতেছে, অ্যাসেন্ডিং ট্র্যাক্ট গুলো হচ্ছে নিচ থেকে উপরের দিকে উঠতেছে। ল্যাটারাল স্পানোথ্যালামিক, ট্র্যাক্ট অফ গল অ্যান্ড ব্লাডার। ল্যাটারাল স্পানোথ্যালামিকটা ল্যাটারাল কলাম ফর্মেশন করে, ট্র্যাক্ট অফ গল অ্যান্ড ব্লাডার ডর্সাল কলাম ফর্মেশন করে, অ্যান্টি স্পানোথ্যালামিক ট্র্যাক্টটা হচ্ছে অ্যান্টেরিয়র কলাম ফর্মেশন করে। আচ্ছা, এরপর আসেন হচ্ছে পিরামিডাল ট্র্যাক্ট। এটা কি, এটা হচ্ছে সবচেয়ে বেশি লংগেস্ট ট্র্যাক্ট, এটা মনে রাখবেন। এটা কোর্সটা সম্পর্কে একটু জানতে হবে আমাদের। এটা কোথা থেকে শুরু হয়, এটা মোটর কর্টেক্স থেকে শুরু হয়। হ্যাঁ, এটা মোটর কর্টেক্স থেকে শুরু হয়, মোটর কর্টেক্স অফ দ্য ব্রেন থেকে শুরু হয়ে তারপর কর্নার এরিয়াটা, ইন্টারনাল ক্যাপসুল, মিড ব্রেন, পন্স, মেরুলা, এভাবে নামে। আসলে মেরুলাতে হয়ে তারপরে কি হয়, এখানেই হচ্ছে কারবার। মেরুলাতে আসার পর 80% ফাইবারটা ক্রস করে, ক্রস করে অপোজিট সাইডে চলে যায়, মানে মিড ব্রেনে আসলো, ক্রস করে 80% ফাইবার মিড ব্রেনকে ক্রস করে পাশের দিকে চলে যায়, ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট ফর্মেশন করে। ঠিক আছে, যেটা পরবর্তীতে ল্যাটারাল কলাম অফ দ্য স্পাইনাল কর্ড দিয়ে চলে যায়। ঠিক আছে, এবং ইন্ড করে অ্যান্টেরিয়র হর্ন অফ অ্যান্টেরিয়র হর্ন স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্ন। ঠিক আছে, এটা সুন্দর মতো 80% ফাইবার মিড ব্রেনকে ক্রস করে এইভাবে ল্যাটারাল কলাম বরাবর নেমে অ্যান্টেরিয়র হর্ন এসে ইন্ড করে গেল। আর 20% ফাইবার কি করে, এরা ক্রস করে না, এরা ক্রস করে না, এরা ক্রস না করে সরাসরি নেমে যায়। নেমে মানে মিড ব্রেনে ক্রস করে না, ক্রস করে না, মিড ব্রেনে ক্রস না করে সরাসরি নেমে যায়, অ্যান্টেরিয়র কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট অ্যান্টেরিয়র কলাম ফর্মেশন করে। ক্রস করে কি করে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন অফ দ্য স্পাইনাল কর্ডে পর্যন্ত আসে। এই পর্যন্ত আসলে এখানে মনে করেন স্পাইনাল কর্ড, এটা স্পাইনাল কর্ড পর্যন্ত ডিরেক্টলি নামলো, নেমে এখানে আসার পরে এরা হচ্ছে অপোজিট সাইডে চলে যায়, যে অপোজিট সাইডে অ্যান্টেরিয়র হর্ন যায়, ইন্ড করে। ঠিক আছে, তাহলে ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টটা প্রথমে হচ্ছে 80% ফাইবার যারা ক্রস করে অপোজিট সাইডে যে ল্যাটারাল কলাম ফর্মেশন করে অ্যান্টেরিয়র হর্ন ইন্ড করতেছে, আর যেটা অ্যান্টেরিয়র 20% ফাইবার অ্যান্টেরিয়র কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট অ্যান্টেরিয়র কলাম ফর্মেশন করে স্পাইনাল কর্ডে এসে অপোজিট সাইডে যে অ্যান্টেরিয়র হর্ন ইন্ড করতেছে। ঠিক আছে, এই এই যে হচ্ছে আপনার পাথওয়েটা, এটা একটু মনে রাখেন, এটা অনেক সময় আসতে পারে। এখন এই যে পিরামিডাল ট্র্যাক্ট, এটার ফাংশনটা কি, এটার ফাংশন হচ্ছে মনে রাখবেন যে আমাদের যে মুভমেন্ট গুলো আর কি, ভলেন্টারি মুভমেন্ট, স্কিলড মুভমেন্ট, এটাই হচ্ছে পিরামিডাল ট্র্যাক্ট দ্বারা কন্ট্রোল হয়। স্কিলড ভলেন্টারি মুভমেন্ট গুলো হচ্ছে পিরামিডাল ট্র্যাক্ট দ্বারা কন্ট্রোল হয়, এবং হচ্ছে এরা সুপারফিশিয়াল রিফ্লেক্সের জন্য একটা পাথওয়ে তৈরি করে। ঠিক আছে, এরা সুপারফিশিয়াল রিফ্লেক্সের জন্য এটা একটা পাথওয়ে তৈরি করে, স্কিল ভলেন্টারি মুভমেন্ট কন্ট্রোল করতেছে এবং হচ্ছে সুপারফিশিয়াল রিফ্লেক্সের জন্য একটা পাথওয়ে তৈরি করতেছে। এখন আসেন পিরামিডাল ট্র্যাক্টে লেশন হলে কি হবে, মাসেল টোনটা বাড়বে, মাসেলের টোনটা বেড়ে যাবে। ঠিক আছে, সুপারফিশিয়াল রিফ্লেক্স সব অ্যাবসেন্ট হয়ে যাবে, ডিপ রিফ্লেক্সটা হচ্ছে বাড়বে, এক্সাজাইটেড হবে। বেবিনস্কি সাইন পজিটিভ পাবো, ক্লোনাস প্রেজেন্ট থাকবে। কি বললাম, মাসেল টোনটা বাড়বে,
যাবে, ব্যাবেনস্কি সাইনও পজিটিভ হবে, ডিপ রিফ্লেক্সও বেড়ে যাবে, এক কথা সবই বেড়ে যাবে, শুধুমাত্র সুপারফিশিয়াল রিফ্লেক্সটা অ্যাবসেন্ট থাকবে। ঠিক আছে, আসেন এখন হচ্ছে এক্সট্রা পিরামিডাল মানে সাইন অফ এক্সট্রা পিরামিডাল লেশন। যদি এক্সট্রা পিরামিডাল ট্রাক্টে লেশন হয় তাহলে কি হবে? পিরামিডাল ট্রাক্ট এবং এক্সট্রা পিরামিডাল ট্রাক্ট দুটাই হচ্ছে ডিসেন্ডিং ট্রাক্ট। এখানে যদি লেশন হয় তাহলে আমরা তিনটা জিনিস পাই। একটা হচ্ছে আপনার রিজিডিটি, হাইপোকাইনেসিয়া, ট্রেমর, ডিস্টোনিয়া। ঠিক আছে, এক্সট্রা পিরামিডাল ট্রাক্ট সম্পর্কে পড়ায়, তারপর এগুলো পড়াইতেছি। আচ্ছা, পিরামিডাল ট্রাক্ট, এক্সট্রা পিরামিডাল ট্রাক্ট মনে রাখবেন। এই যে পিরামিডাল ট্রাক্ট, এটা হচ্ছে, এটার কাজটা ডিপেন্ড করে আসলে মাইলিনেশনের উপর। মাইলিনেশনটা কখন হয়েছে? যেহেতু আমাদের মাইলিনেশনটা জন্মের 2-3 বছর পরে কমপ্লিট হয়, তাই পিরামিডাল ট্রাক্টের ফাংশনও হচ্ছে জন্মের পরে শুরু হয়। ঠিক আছে, আর এক্সট্রা পিরামিডাল ট্রাক্টের ফাংশন হচ্ছে জন্মের আগে শুরু হয়। বাচ্চাদের যত ধরনের রিফ্লেক্স টিফ্লেক্স দেখেন, এটা এক্সট্রা পিরামিডাল ট্রাক্টের ফাংশনের কারণে হয়। ঠিক আছে, এটা মনে রাখেন। এরপর দেখেন, পিরামিডাল ট্রাক্ট যেটা, এটা কোনো মাল্টি চ্যানেল পাথওয়ে না, কিন্তু এক্সট্রা পিরামিডাল ট্রাক্টটা হচ্ছে একটা মাল্টি চ্যানেল পাথওয়ে। এখানে অনেকগুলো স্ন্যাপটিক প্লেট মানে থাকে, জাংশন থাকে। ঠিক আছে, তাহলে পিরামিডাল সিস্টেমটা কোনো মাল্টি সিস্টেম পাথওয়ে না, কিন্তু এক্সট্রা পিরামিডাল সিস্টেম একটা মাল্টি চ্যানেল পাথওয়ে। ঠিক আছে, এখন দেখেন পিরামিডাল সিস্টেমের কাজটা কি? এটা হচ্ছে নন পোস্চুয়াল ফাইন আইসোলেটেড মুভমেন্টটা কন্টেন করতেছে, নন পোস্চুয়াল ফাইন আইসোলেটেড মুভমেন্ট। আর এক্সট্রা পিরামিডালটা হচ্ছে কি করতেছে? পোস্চুয়াল যে মুভমেন্ট, মানে পোস্চারের সাথে আমাদের যে মুভমেন্টগুলো রিলেটেড, সেগুলো হচ্ছে কন্ট্রোল করতেছে এক্সট্রা পিরামিডাল সিস্টেম। এখন আসেন, পিরামিডাল সিস্টেমটা কি কন্ট্রোল করে? স্মল গ্রুপ মাসেল, ডিস্টাল ইন্ডে। আমাদের বডিতে ডিস্টাল ইন্ডে যে স্মল ছোট ছোট মাসেলগুলো আছে, এগুলার ফাংশন কন্ট্রোল করে হচ্ছে পিরামিডাল সিস্টেম। আর এক্সট্রা পিরামিডাল সিস্টেম আমাদের বডিতে থায়ের মাসেল বলেন, মানে সব বড় বড় যে মাসেলগুলো আছে প্রক্সিমাল ইন্ডে, সেগুলা কন্ট্রোল করে হচ্ছে এক্সট্রা পিরামিডাল সিস্টেম। মানে আমার একটা হাতের এই জায়গাটা কন্ট্রোল করতেছে পিরামিডাল সিস্টেম, আবার পায়ের হচ্ছে থায়ের মাসেলগুলো কন্ট্রোল করতেছে এক্সট্রা পিরামিডাল সিস্টেম। এখন পিরামিডাল সিস্টেমে যদি আমার লোশন হয়, তাহলে প্যারালাইসিসটা কেমন হবে? ফ্লাসিড টাইপ প্যারালাইসিস। আর এক্সট্রা পিরামিডাল লেশন একদম স্পাস্টিক টাইপ প্যারালাইসিস হয়। হ্যাঁ, মনে রাখবেন, এখানে হচ্ছে যেহেতু আমি আগেই বলছি এটা কোনো মাল্টি চ্যান পাথওয়ে না, এর জন্য এখানে কন্ডাকশনটা স্লো হয়। আর এক্সট্রা পিরামিডাল সিস্টেম যেহেতু একটা মাল্টি চ্যান পাথওয়ে, এখানে কন্ডাকশনটা অনেক বেশি ফাস্টার হয়। হ্যাঁ, এখানে কন্ডাকশনটা অনেক বেশি ফাস্টার হয়। আসেন এখন, এটাই একবারের এসডি হিসেবে আসছিল যে আমাদের একটা পেশেন্ট এরকম হচ্ছে আপার লিম্ব ইনজুরি নিয়ে আসছে, তার কোন ট্রাকটা কাটা গেছে? তার কিন্তু এই যে পিরামিডাল ট্রাক্ট কাটা গেছে। হ্যাঁ, পিরামিডাল ট্রাক্টটা মেইনলি এফেক্ট হয়েছে, কারণ হচ্ছে আপার লিম্বটা মেইনলি কন্ট্রোল হয় পিরামিডাল সিস্টেম দিয়ে, আর লোয়ার লিম্বটা কন্ট্রোল হয় হচ্ছে আপনার এক্সট্রা পিরামিডাল সিস্টেম দিয়ে। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখেন পিরামিডাল সিস্টেম যেটা, এটা কন্ট্রোল করতেছে ডরসাল হাব অফ দ্য স্পাইনাল কর্ড, মানে স্পাইনাল কর্ডের পেছনের দিকটাতে, এবং ফ্লেক্সর গ্রুপ অফ মাসেল গুলাকে। আমার বডি যত ফ্লেক্সর মাসেল আছে, এটা কন্ট্রোল হচ্ছে পিরামিডাল সিস্টেম দিয়ে। আর এক্সট্রা পিরামিডাল সিস্টেম কন্ট্রোল করতেছে ভেন্ট্রাল হাব অফ দ্য স্পাইনাল কর্ডকে এবং এক্সটেন্সর গ্রুপ অফ মাসেলকে। ঠিক আছে, মানে হচ্ছে সামনের দিকটা স্পাইনাল কর্ডের পেছনের দিকটা, এবং ফ্লেক্সর গ্রুপ কন্ট্রোল করতেছে পিরামিডাল সিস্টেম। স্পাইনাল কর্ডের সামনের দিকটা এবং এক্সটেন্সর গ্রুপ অফ মাসেলকে কন্ট্রোল করতেছে এক্সট্রা পিরামিডাল সিস্টেম। আচ্ছা, এরপর আসেন হচ্ছে ডরসাল কলাম। এতক্ষণ বললাম হচ্ছে পিরামিডাল ট্রাক্ট, এখন ডরসাল কলাম সম্পর্কে জানতে হবে। মানে অ্যাসেন্ডিং ট্রাক্টের মধ্যে তো দুইটা, একটা অ্যান্টিরিয়র কর্টিকো, একটা হচ্ছে অ্যান্টিরিয়র স্পাইনোথ্যালামিক, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক, একটা হচ্ছে ডরসাল কলাম। এই ডরসাল কলামের ফাংশনটা খুবই ইম্পর্টেন্ট। আপনার পাথওয়েটা অত বেশি গুরুত্বপূর্ণ না, চাইলে শীত থেকে পড়ে নেবেন, কিন্তু ফাংশনগুলো বেশি ইম্পর্টেন্ট। ডরসাল কলাম কি কি করে? এটা হচ্ছে ফাইন টাচ, মানে হচ্ছে ফাইন যে টাচগুলো আছে সেটাকে কন্ট্রোল করতেছে। ট্রাক্ট কোনো কিছু লোকালাইজ করা, দুইটা বস্তু দুই জায়গায় আছে সেটাকে সুন্দর মতো ডিসক্রিমিনেট করা, ভাইব্রেশনের সেন্স ক্যারি করা, কাইনেস্থেটিক সেন্সেশন ক্যারি করা, এই যে সেন্সেশন গুলা ক্যারি করে ডরসাল কলাম। আপনার কোশ্চেন আসতে পারে যে একটা পেশেন্টের হচ্ছে আপনার ট্রাক্টের লোকালাইজেশন, সেন্স অফ ভাইব্রেশন, কাইনেস্থেটিক সেন্সেশন চলে গেছে, তার কোন ট্রাক্টে বা কোন কলামটা এফেক্ট হয়েছে? ডরসাল কলাম। হ্যাঁ, এভাবে মনে করবেন, এভাবে কোশ্চেন কিন্তু আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, এটুকু কি বুঝছেন আপনারা? একটু বলেন, এটুকু কি বুঝছেন আপনারা? এতক্ষণ যা পড়াইলাম, পিরামিডাল সিস্টেম, এক্সট্রা পিরামিডাল সিস্টেম, ডরসাল কলাম পর্যন্ত, এটুকু কি বুঝছেন?
মনে রাখবেন যে নার্ভাস সিস্টেমের পড়া আমরা হচ্ছে লিমিটেড পড়া পড়বো, কিন্তু যেটুকু পড়বো সেটুকু ভালো মতো পড়বো, বুঝে বুঝে পড়বো, ঠিক আছে? নার্ভাস সিস্টেম ওইভাবে পড়ে গেলে হবে না যে শুধু মুখস্থ করে চলে গেলাম। কোশ্চেনের প্যাটার্নটা আপনার বুঝতে হবে যে কিরকম কোশ্চেন আসে, যেগুলা থেকে কোশ্চেন আসে সেগুলো একটু ডিটেলসে পড়তে হবে। হ্যাঁ, আজকে একটা আপু আমাকে কাছে বললেন যে ইলেকট্রোলাইট পড়তে তার অনেক কষ্ট হয়, আমার কোনো হ্যান্ড নোট আছে কিনা। আসলে কিছু জিনিসের হ্যান্ড নোট করে লাভ নাই, কারণ কিছু জিনিস অনেক ডিটেলসে পড়তে হয়। হ্যাঁ, এই বডি ফ্লুইড ইলেকট্রোলাইট এমনই একটা চ্যাপ্টার যেটা অনেক ডিটেলসে পড়তে হয়, প্রত্যেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট এবং যে কোনো টপিকস থেকে কোশ্চেন আসতে পারে, বিশেষ করে ম্যাথগুলো থেকে কোশ্চেন আসে। এটাকে আসলে মানে নিজে বুঝে বুঝে সহজ না করলে এটাকে সহজ করার আসলে আর কোনো উপায় নাই। হ্যান্ড নোট দিয়ে আসলে এটাকে সহজ করা সম্ভব না, ঠিক আছে? একটু কি বুঝছেন আপনারা? কয়েকজন যে আছেন ক্লাসে একজন একটু কমেন্টস করেন বা কমেন্টস করেন একটু, তাহলে বোঝা যায় আগাবো কিনা। আচ্ছা, শামিন আপু, সাইমা আপু, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আসেন হচ্ছে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। শুভ্রাপু আসছেন, ভালো লাগলো দেখে। শুভ্রাপু প্রত্যেকটা ক্লাস করেন। স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, ঠিক আছে? স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের মধ্যে দুইটা, অ্যান্টেরিয়র এবং ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট মানে কোশ্চেনে দেখার সাথে সাথেই মনে রাখবেন যে এটা হচ্ছে সবসময় অপোজিট সাইডে সেন্সেশন ক্যারি করে, মানে যে সাইডে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট তার অপোজিট সাইডে সেন্সেশনটা ক্যারি করবে। যেমন হচ্ছে কোন ধরনের টাচ, এটা কিন্তু ছিল ফাইন টাচ। হ্যাঁ, ডর্সাল কলাম ক্যারি করতেছিল ফাইন টাচ এবং অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টটা ক্যারি করে হচ্ছে লাইট টাচ, লাইট টাচ অফ দ্য অপোজিট সাইড। হ্যাঁ, প্রেশার সেন্সেশন অফ দ্য অপোজিট সাইড, তাহলে লাইট টাচ এন্ড প্রেশার সেন্সেশন অফ দ্য অপোজিট সাইড হচ্ছে অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। এবং ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট হচ্ছে পেন সেন্সেশন অফ দ্য অপোজিট সাইড, সব অপোজিট সাইড। টেম্পারেচার টেম্পারেচার সেন্সেশন অফ দ্য অপোজিট সাইড, তারপরে হচ্ছে ইচিং সেন্সেশন, সেক্সুয়াল সেন্সেশন। মানে যে কোনো স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট কি বলুক না কেন, এটা মনে রাখবেন সবসময় যেটা অপোজিট সাইডে সেন্সেশন ক্যারি করতেছে, ঠিক আছে? এটা মনে রাখেন। আচ্ছা, এরপর নার্ভাস সিস্টেমের একটা জিনিস আমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে যে কোন লেভেলে লেশন হইলে আসলে কি হয়। হ্যাঁ, এগুলো সবগুলো পড়তে হবে না, আমি আপনাদের কোশ্চেনের প্যাটার্নটা বুঝাই দিই। যেমন মনে করেন যে আপনারা যখন ডিফ্লেক্স গুলা পড়বেন বা জার্ক গুলা পড়বেন, মনে করেন যে আপনি পড়ছেন যে হচ্ছে কিমিস্ট্রাইক রিফ্লেক্স হচ্ছে নাম্বার 1। আপনাকে একটা সিনারিও বানাই দিবে, একটা পেশেন্ট আসলো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে, তার নাম্বার 1 বরাবর একটা লেশন পাওয়া গেছে, তাহলে তার কোন রিফ্লেক্সটা লস্ট হয়ে যাবে বা কোন অ্যাবনর্মালিটিটা দেখা যাবে, ঠিক আছে? তা কিন্তু কিমিস্ট্রিক রিফ্লেক্সটা লস্ট হয়ে যাবে। এভাবে চিন্তা করে দেখবেন যে কোন জার্কের সাথে কোন রিফ্লেক্সটা রিলেটেড, ঠিক আছে? তারপরে হচ্ছে মনে করেন যে একটা পেশেন্টের হচ্ছে আপনার নি জার্ক তো হয় কি দিয়ে, নি জার্ক হচ্ছে নাম্বার 3-4, নাম্বার 3-4 এ যদি ইনজুরি হয়, নাম্বার 3-4 বরাবর যদি ইনজুরি হয় তাহলে কিন্তু তার নি জার্কটা লস হয়ে যাবে, কিন্তু অ্যাঙ্কেল জার্কে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এভাবে আবার মনে করেন যে কোনো পেশেন্টের স্যাক্রাল 3-4 বরাবর ইনজুরি হয়েছে, তার কি হবে, তার কিন্তু স্যাডেল সেন্সরি লস হবে। হ্যাঁ, স্যাডেল সেন্সরি লস হবে। এই জিনিসগুলো কিন্তু একটু মনে রাখবেন যে মানে তার হচ্ছে তার মিকচুরেশন রিফ্লেক্স, ডিফিকেশন রিফ্লেক্স, এই রিফ্লেক্সগুলো অ্যাবনর্মালিটি হবে। তো এর জন্য হচ্ছে যে কোনো জার্কস পড়ার সময় সেগুলো রুট ভ্যালু করবেন, একটু মাথা খাটায় দেখে অ্যান্সারগুলো করবেন যে আসলে কি চাইছে, ঠিক আছে? এরপর আসেন হচ্ছে আপার মোটর নিউরন লেশন এবং লোয়ার মোটর নিউরন লেশন নিয়ে। আচ্ছা, আপার মোটর নিউরন লেশনে মনে রাখবেন আপার মোটর নিউরনটা আমরা কি বলছি, সেবাল কর্টেক্স থেকে শুরু করে কোথা থেকে পর্যন্ত আপু আপার মোটর নিউরনের ক্লাসিফিকেশনটা আমরা আরেকবার দেখে আসি, তাহলে আমাদের পড়তে একটু সুবিধা হবে। আপার মোটর নিউরন আমরা পড়ছি হচ্ছে সেরেব্রাল কর্টেক্স থেকে শুরু করে অ্যান্টেরিয়র হর্নসেল অফ দ্য স্পাইনাল কর্ড, আর লোয়ার মোটর নিউরন ছিল হচ্ছে অ্যান্টেরিয়র হর্নসেল অফ দ্য স্পাইনাল কর্ড থেকে শুরু করে পেরিফেরাল অর্গানে। তাহলে একটা পেশেন্টের আপার মোটর নিউরন লেশন হয়েছে মানে তার হচ্ছে উপরের দিকে লেশন হয়েছে, স্পাইনাল কর্ডের আগ পর্যন্ত লেশন হয়েছে, তখন তার কি হবে, নিচের দিকে তেমন কিন্তু কোনো ওয়েস্টিং ফ্যাসিকুলেশন মানে পেরিফেরাল অর্গানে তেমন কোনো
মানে অ্যাবনর্মালিটি বাইরে থেকে দেখা যাবে না। লোয়ার মোটর নিউরন লেশন মানে হচ্ছে তার কিন্তু পেরিফেরাল অর্গান বরাবর লেশন হয়ে গেছে, তখন তার বাইরে থেকে ওয়েস্টিং ফ্যাসিকুলেশন এই জিনিসগুলো মানে বাইরে থেকে খুব ভালো মতো বোঝা যাবে। ঠিক আছে, আপার মোটর নিউরন লেশন হলে কি হবে, তার মনে রাখবেন যে তার টনিসিটি বেড়ে যায়, ঠিক আছে, টোন বেড়ে যায়, যার কারণে ক্লোনাসও চলে আসে, যার কারণে তার ক্লোনাসও বেড়ে যায়। এবং লোয়ার মোটর নিউরন লেশন হলে তার টোনটা কমে যায়, যার কারণে কোনো ক্লোনাস তো থাকবেই না, টোনের সাথে হচ্ছে ক্লোনাস রিলেটেড, যেখানে টোন বাড়তেছে সেখানে ক্লোনাসটা পাওয়া যাবে। ঠিক আছে, এবং আপার মোটর নিউরন লেশনে পেশেন্টের স্পাস্টিক টাইপ অফ প্যারালাইসিস হয়, মানে এক্সট্রা পিরামিডাল লেশন স্পাস্টিক হয়েছিল না, আপার মোটর নিউরন লেশনও হচ্ছে স্পাস্টিক টাইপ অফ প্যারালাইসিস হয়। আর লোয়ার মোটর নিউরন লেশনে হচ্ছে ফ্লাসিড টাইপ অফ প্যারালাইসিস হবে। হ্যাঁ, অ্যান্টিরিয়র হর্নসেল অফ দ্য স্পাইনাল কর্ড। ঠিক আছে শুভ্রা আপু। আচ্ছা, এখন দেখেন হচ্ছে সুপারফিশিয়াল রিফ্লেক্স আর ডিপ রিফ্লেক্স। মনে রাখবেন সুপারফিশিয়াল রিফ্লেক্স আপার মোটর নিউরন লেশন হোক লোয়ার মোটর নিউরন লেশন হোক দুটাতেই আমরা পাবো না। আপার মোটর লোয়ার মোটর দুটাতেই সুপারফিশিয়াল রিফ্লেক্স থাকে না, কিন্তু ডিপ রিফ্লেক্স হচ্ছে আপার মোটর নিউরন লেশনে হচ্ছে বেড়ে যায়, এক্সাজারেটেড হয়, লোয়ার মোটর নিউরন লেশনে লস্ট হয়ে যায়। তার মানে সুপারফিশিয়াল রিফ্লেক্স দুটাতেই লস্ট হয়, ডিপ রিফ্লেক্স লোয়ার মোটর নিউরনে লস্ট হয়, আপার মোটরে হচ্ছে বেড়ে যায়। যেহেতু টোন বেড়ে গেছে, ক্লোনাস পাওয়া যাচ্ছে, তাই তার ডিপ রিফ্লেক্সও বেড়ে যায়। ঠিক আছে, আর লোয়ার মোটর নিউরন লেশনে তো তার টোনও কমে গেছে, ক্লোনাসও কমে গেছে, যার কারণে সবই রিফ্লেক্সই কমে যায়। হ্যাঁ, আর এখানে প্লান্টার রেসপন্সটা আমরা সবাই জানি যে আপার মোটর নিউরন লেশন আমরা এক্সটেন্সর রেসপন্স পাই, এক্সটেন্সর হয়ে যায়, প্লান্টার রেসপন্সটা এক্সটেন্সর হয়। আর লোয়ার মোটর নিউরন লেশনে হচ্ছে ফ্লেক্সর হয়, ফ্লেক্সর হয়। ঠিক আছে, ফ্লেক্সর হয়। এরপর দেখেন হচ্ছে পেইন পাথওয়ে। এরপর দেখেন হচ্ছে আমাদের যেটা পড়তে হবে যে পেইন পাথওয়েটা পড়তে হবে। হ্যাঁ, আপনারা কিছু জিনিস লিখে রাখেন, কিছু পেইন স্টিমুলের নাম আমরা বলে দেবো, এটা কিন্তু আসে, এটা আমি শীতে ইনক্লুড করিনি, আমি মুখে বলে দিচ্ছি। কিছু কেমিক্যাল স্টিমুলাই আছে যেগুলা হচ্ছে পেইনটাকে সরাসরি স্টিমুলেশন করতে পারে, যেমন হচ্ছে আপনার লিখবেন আমার সাথে, আমি বললে আপনারা লিখবেন। হ্যাঁ, ব্রাডিকাইনিন, ব্রাডিকাইনিন, সেরোটোনিন, ব্রাডিকাইনিন, সেরোটোনিন, হিস্টামিন, হিস্টামিন, পটাশিয়াম আয়ন। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, ব্রাডিকাইনিন, সেরোটোনিন, হিস্টামিন, পটাশিয়াম আয়ন, অ্যাসিড, অ্যাসিটাইলকোলিন এবং বিভিন্ন প্রোটিওলাইটিক এনজাইম, প্রোটিওলাইটিক এনজাইম। এই কয়টা হচ্ছে আমাদের পেইন সেন্সেশনকে সরাসরি স্টিমুলেশন করতে পারে। ঠিক আছে, পেইন পাথওয়েটাকে সরাসরি স্টিমুলেশন করতে পারে ব্রাডিকাইনিন, সেরোটোনিন, হিস্টামিন, পটাশিয়াম আয়ন, অ্যাসিড, অ্যাসিটাইলকোলিন এবং প্রোটিওলাইটিক এনজাইম, অ্যাসিটাইলকোলিন এবং প্রোটিওলাইটিক এনজাইম। ঠিক আছে, আসেন এখন হচ্ছে যে আমাদের কি হয়, এরা আসলো, এরা আসলে সবার আগে স্টিমুলেশন হবে হচ্ছে কোন পাথওয়েটা, এরা আসলে সবার আগে স্টিমুলেশন হয় হচ্ছে ফ্রি নার্ভ ইন্ডিং। হ্যাঁ, ফ্রি নার্ভ ইন্ডিংটা সবার আগে হচ্ছে স্টিমুলেশন হয়। কেন আপু, আমি যদি আপনাদের পেছন থেকে একটু পড়ায় আসি, দেখেন বিভিন্ন ধরনের যে আমি ফাইবার গুলা পড়াইছিলাম তার মধ্যে দেখেন এই যে বিভিন্ন ধরনের ফাইবার গুলা ছিল, motor to the muscle spindle, pain sensation, দেখেন সি টাইপ ফাইবার, ডেল্টা ফাইবার। এই যে এ ডেল্টা এবং সি টাইপ ফাইবার এই দুটা কিন্তু পেইনের সাথে রিলেটেড ছিল। হ্যাঁ, এটা একটু মাথায় রাখেন, এটা একটু মাথায় রাখেন, এ ডালটা এবং সি টাইপ ফাইবার। এবং এখানে আমি কি বলতেছি, এখানে আমি বলতেছি যে ফ্রি নার্ভ ইন্ডিং। মনে রাখবেন আমাদের বডিতে বিভিন্ন ধরনের, যে আমি বললাম না যে মার্কেল স্টিক্স, তারপরে হচ্ছে আপনার ফ্রি নার্ভ ইন্ডিং, বিভিন্ন ধরনের কর্পাসাল, স্পাইন্ডাল, সবগুলোর মধ্যে পেইন সেন্সেশনটা সবচেয়ে বেশি সেন্সিটিভ ফ্রি নার্ভ ইন্ডিং এর প্রতি। ফ্রি নার্ভ ইন্ডিংটা সবার আগে এটাকে নিবে, নিয়ে কি করবে, ওই যে এ ডেল্টা ফাইবার, যদি ফার্স্ট টাইপ পেন হয়, একটা মানুষের পুড়ে গেছে গা, হ্যাঁ, একটা মানুষ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, ব্যথা পাইছে, আঘাত পাইছে, তার এ ডেল্টা ফাইবার দিয়ে পেনটা ক্যারি হয়। আর কারো মনে করেন যে অ্যাবডোমিনাল পেন থেকে থেকে ক্রাম্পিং টাইম পেন হচ্ছে, তার ক্ষেত্রে হচ্ছে সি টাইপ ফাইবারটা হচ্ছে পেনটা ক্যারি করে। ঠিক আছে, দুজনের ক্ষেত্রে কিন্তু আলাদা। যার হচ্ছে পেনটা অনেক শার্প তার ক্ষেত্রে পেনটা ক্যারি করবে এ ডেল্টা ফাইবার, আর যার ক্ষেত্রে পেনটা হচ্ছে স্লো সেটা ক্যারি করবে হচ্ছে সি টাইপ ফাইবার। ঠিক আছে, সেটা ক্যারি করবে হচ্ছে
হচ্ছে সি টাইপ ফাইবার। এরপরে কি আসে, এই পেনটা ডর্সাল রুট গ্যাংলিয়াতে আসে। ঠিক আছে, ডর্সাল রুট গ্যাংলিয়াতে আসলো, আসার পরে এটা সিনাপস করে কার সাথে, সেকেন্ড অর্ডার নিউরনের সাথে। ফ্রি নার্ভ এন্ডিং ছিল হচ্ছে ফার্স্ট অর্ডার নিউরন। এরা হচ্ছে স্পাইনাল কর্ডে, এসসি মানে স্পাইনাল কর্ডে সেকেন্ড অর্ডার নিউরনের সাথে সিনাপস করে। সিনাপস করার পরে এটা পন্সে যায়, মিড ব্রেনে যায়, থ্যালামাসে থার্ড অর্ডার নিউরনের সাথে সিনাপস করে। তাহলে কিন্তু আলটিমেটলি এটা থার্ড অর্ডার নিউরনে থ্যালামাসের সাথে সিনাপস করতেছে। একটা জিনিস মনে রাখবেন, থ্যালামাস হচ্ছে সমস্ত সেন্সেশনের রিলে স্টেশন হিসেবে কাজ করে। যে কোনো সেন্সেশন এখানে এসে সিনাপস করে থার্ড অর্ডার নিউরনের সাথে। তারপর এটা ইন্টারনাল ক্যাপসুল কর্নার এরিয়াটা হয়ে পোস্ট সেন্ট্রাল জাইরাসে যায়। ইন্টারনাল ক্যাপসুল কর্নার এরিয়াটা হয়ে পোস্ট সেন্ট্রাল জাইরাসে যায়। ঠিক আছে, তাহলে আবার আমি একটু পেন পাথওয়েটা বলতেছি। তার আগে বলতেছি যে কোনটা পেন পাথওয়েকে সরাসরি স্টিমুলেশন করতে পারে। ব্রাডিকাইনিন, সেরোটোনিন, হিস্টামিন, পটাশিয়াম, অ্যাসিড, অ্যাসিটাইলকোলিন, বিভিন্ন ধরনের প্রোটিওলাইটিক এনজাইমগুলা। ঠিক আছে, এরা হচ্ছে পেন পাথওয়েকে স্টিমুলেশন করবে। ফ্রি নার্ভ এন্ডিংটা স্টিমুলেশন হবে। ফার্স্ট অর্ডার নিউরনই হচ্ছে ফ্রি নার্ভ এন্ডিং। তারপরে হচ্ছে ফার্স্ট পেন হলে এ ডেল্টা ফাইবার, স্লো পেন হলে সেটা ফাইবারটা ক্যারি হবে, ক্যারি হয়ে হয়ে এটা স্পাইনাল কর্ডে যায়, সেকেন্ড অর্ডার নিউরনের সাথে সিনাপস করবে। তারপরে আবার পন্স মিডবেন্ডে থ্যালামাসে আসে, থার্ড অর্ডার নিউরনের সাথে সিনাপস করবে এবং ইন্টার ক্যাপসুল কর্নার এরিয়াটা পোস্ট সেন্ট্রাল জাইরাসে যায়, শেষ হবে। ঠিক আছে, তাহলে পেন সেন্সেশনটা শেষ হচ্ছে কোথায়, পোস্ট সেন্ট্রাল জাইরাসে। ঠিক আছে, পেন সেন্সেশনটা শেষ হচ্ছে আমার পোস্ট সেন্ট্রাল জাইরাসে। এখন আমাদের যে জিনিস জানতে হবে, আমার বডিতে কিছু লেশন হলে হচ্ছে টনিসিটি বাড়ে, কিছু লেশন হলে হচ্ছে টনিসিটি কমে যায়। ঠিক আছে, এখন কোন লেশন হলে আমাদের টনিসিটি বাড়ে আর কোন লেশন হলে হচ্ছে টনিসিটি কমে, এই জিনিসগুলো একটু জানতে হবে। যেমন আমি আগেই বলছি যে লোয়ার মোটর নিউরন লেশন হলে কিন্তু আপনার টোন কমে যাবে, কোনো ক্লোনাস থাকবে না, তার রিফ্লেক্স টিফ্লেক্স সবই শেষ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে হচ্ছে লোয়ার মোটর নিউরন লেশনে আমার কিন্তু কি হচ্ছে, এটা রিডিউস টোন হবে। হ্যাঁ, লোয়ার মোটর নিউরন লেশন এটা হচ্ছে হাইপোটোনিয়া। লোয়ার মোটর লেশন এটা হচ্ছে হাইপোটোনিয়া, এটা হচ্ছে হাইপারটোনিয়া, এটা উল্টা গেছে। হাইপোটোনিয়া, লোয়ার মোটর নিউরন লেশন হলে আমাদের ক্লোনাস থাকবে না, সব রিফ্লেক্স কমে যাবে, টোন টোন সমস্ত শেষ হয়ে যাবে। একইভাবে সেরেবেলার লেশন, এই দুটা মনে রাখেন, এই দুটা কোশ্চেনে আসে যে লোয়ার মোটর নিউরন লেশন, সেরেবেলার লেশন, ডর্সাল কলাম লেশন হলে পেশেন্টের হচ্ছে কি হবে, টোন কমে যাবে। তাহলে দুইটা কিন্তু তিনটা কিন্তু পাচ্ছে, একটা হচ্ছে লোয়ার মোটর, সেরেবেলার এবং হচ্ছে ডর্সাল কলাম। ঠিক আছে, ডর্সাল কলাম দিয়ে কোশ্চেন আসে। আর হাইপারটোনিয়া কখন হবে, টনিসিটি বাড়বে বা ক্লোনাস প্রেজেন্ট থাকবে কখন, আপার মোটর নিউরন লেশন হলে, এক্সট্রা পিরামিডাল লেশন হলে। ঠিক আছে, এবং হচ্ছে এ সময় কি পাওয়া যায়, ওই যে রিজিডিটি পাওয়া যায় বিভিন্ন ধরনের। ঠিক আছে, তাহলে এই দুটো বেশি স্পেশালি মনে রাখবেন যে আপার মোটর নিউরন লেশনে কোনটা পাওয়া যায়, লোয়ার মোটর নিউরনে কোনটা পাওয়া যায়, ডর্সাল কলামে কোনটা পাওয়া যায়, এক্সট্রা পিরামিডালে কোনটা পাওয়া যায়। এই চারটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তো হচ্ছে এই চারটা একটু পড়বেন। এরপর নার্ভাস সিস্টেম থেকে আমাদের যেটা পড়তে হবে, নিউরোফিজিওলজি থেকে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক ফাইবারের মধ্যে একটু পার্থক্য করতে হবে। হ্যাঁ, সিম্প্যাথেটিক ফাইবার প্যারাসিম্প্যাথেটিক ফাইবারের মধ্যে একটু পার্থক্য করতে হবে। দেখেন, সিম্প্যাথেটিকটা কি ধরনের আউটফ্লো, এটা হচ্ছে থোরাকো লাম্বার আউটফ্লো, মানে হচ্ছে T1, মনে রাখবেন সরাসরি 12, মানে T1 টু L2, 12 মানে এইভাবে বুঝাচ্ছি। হ্যাঁ, T1 টু L2, T1 টু L2। ঠিক আছে, আর প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে কেনিও স্যাক্রাল। তাহলে কেনিয়ামের কোনটা কোনটা, কেনিয়ামের হচ্ছে কেনিয়ান নার্ভ 3, 7, 9, 10, 3, 7, 9, 10 এবং স্যাক্রালের 2, 3, 4, এরা মিলে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমটা ফর্মেশন করতেছে। ঠিক আছে, এখন এই যে হচ্ছে T1 টু L2 অথবা স্যাক্রাল 2, 3, 4, কেনিয়ান নার্ভ 3, 7, 9, 10 সবগুলাকে আমরা ভাগ করতে পারি ওই যে একইভাবে প্রি গ্যাংলিয়নিক, পোস্ট গ্যাংলিয়নিক। গ্যাংলিয়নের আগে যেগুলা শেষ হয় এবং যেগুলা হচ্ছে গ্যাংলিয়নের পর থেকে শুরু হয়। মনে রাখবেন, সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক দুইটার ক্ষেত্রেই হচ্ছে প্রি গ্যাংলিয়নিকটা মাইলিনেটেড থাকে, প্রি গ্যাংলিয়নিকটা মাইলিনেটেড থাকে এবং পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার সবসময় সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক দুটার ক্ষেত্রে নন মাইলিনেটেড থাকে। এটা যদি গ্যাংলিয়ন হয় এভাবে এরা মাইলিনেশন নিয়ে আসে এবং মাইলিনেশন ছাড়া বের হয়ে যায়। ঠিক আছে, এখন দেখেন পি গ্যাংলিয়নিক ফাইবার, আমি সবসময় বলছি যে পি গ্যাংলিয়নিক ফাইবার, পি গ্যাংলিয়নিক, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক যাই হোক না কেন সেখান থেকে অ্যাসিটাইলকোলিনই আসবে, আগেই পড়ে ফেলছি। আর পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারের ক্ষেত্রে যদি সেটা প্যারাসিম্প্যাথেটিক হয় তাহলে অ্যাসিটাইলকোলিন, আর সিম্প্যাথেটিকের ক্ষেত্রে হলে নরএপিনেফ্রিন। ঠিক আছে, নরএপিনেফ্রিন। তো এই সবটাও খুব ভালো
আচ্ছা, দেখেন আপু, নার্ভাস সিস্টেমটা কিন্তু আমি যেহেতু ফার্স্টে শর্ট করছি, এখন নার্ভাস সিস্টেমের মধ্যে সেরেবেলাম, তারপরে হচ্ছে আপনার লিম্বিক সিস্টেম, এই জিনিসগুলো আসলে নিউরো অ্যানাটমির মধ্যে চলে যায়, ঠিক আছে। বেসাল গ্যাংলিয়া এই জিনিসগুলো আপু একদম নিউরো অ্যানাটমির মধ্যে চলে যায়। কিন্তু আমাদেরকে হচ্ছে স্পেশালি আরেকটা নার্ভাস সিস্টেম থেকে একটা জিনিস আপনাদেরকে একটু পড়াই দিই, এটা হচ্ছে স্লিপ। এটা আপনার শীত থেকে একটু পড়ে নেবেন। স্লিপের সম্পর্কে আমাদের জানতে হবে যে স্লিপের টাইপস কয়টা, দুই ধরনের, ঠিক আছে। একটা হচ্ছে স্লো ওয়েভ স্লিপ, একটা হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। এই জিনিসটা আমার শীতে ইনক্লুডেড ছিল না, কারণ এই টপিকটা থেকে কোশ্চেন কম আসছে। রিসেন্টলি আবার দেখি বিভিন্ন জায়গায় কোশ্চেন আসতেছে, যার কারণে এটা আলটিমেটলি আমার মনে হয় যে একবার পড়ে যাওয়া ভালো। স্লিপটা, ঠিক আছে, দুই ধরনের স্লিপ, একটা হচ্ছে স্লো ওয়েভ স্লিপ বা র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, একটা হচ্ছে স্লো ওয়েভ স্লিপ বা নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, একটা হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপে কি হচ্ছে, এখানে ব্রেন ওয়েভস গুলো অনেক বেশি লার্জ লার্জ হচ্ছে এবং ভেরি স্লো হচ্ছে, মানে এই সময় হচ্ছে আপনার চোখ কোনো নড়াচড়া করবে না। মনে রাখবেন যে আমরা কিন্তু র্যাপিড আই মুভমেন্ট স্লিপ যেটা, তখন হচ্ছে আমরা ঘুম দেখি, ঠিক আছে। এই সময় পার্সেন্টে কি হয়, পেশেন্টের র্যাপিড হচ্ছে মুভমেন্টে চলে যায়, মানে চোখটা হচ্ছে দেখবেন যে নড়াচড়া করতেছে। তো এই জায়গাটা একটু জাস্ট পড়বেন, যে টাইপসটা জানবেন এবং হচ্ছে ফিজিওলজিক্যাল ইফেক্টটা জানবেন, যে নার্ভাস সিস্টেমের সময় কি হয়। র্যাপিড আই মুভমেন্ট স্লিপের সময় ব্রেন ওয়েভস গুলো সিমিলার টু দোজ দ্যাট অকার ডিউরিং, আমরা যখন জেগে থাকতেছি তখন যেমন হবে ব্রেন ওয়েভ গুলো, র্যাপিড আই মুভমেন্ট স্লিপেও হচ্ছে সেরকমই পাবো। কার্ডিওভাস্কুলার সিস্টেমে কি পাওয়া যায়, স্লিপের সময় হচ্ছে হার্ট রেটটা আমাদের কেমন হয়ে যায়, র্যাপিড আই মুভমেন্ট স্লিপের সময় হার্ট রেটটা হচ্ছে ইরেগুলার হয়ে যায়, ঠিক আছে। র্যাপিড, এটা আমি হচ্ছে আমার শীট থেকে পড়াচ্ছি, এটা ছবি আপনাদেরকে দিয়ে দিব, গুছিয়ে দিয়ে দিব, ঠিক আছে আপু, বের করতে হবে না। কার্ডিওভাস্কুলার সিস্টেমে কেমন হবে, হার্ট রেটটা একদম ইরেগুলার হয়ে যাবে র্যাপিড আই মুভমেন্ট স্লিপে, ব্লাড প্রেশারটা হচ্ছে ফল করে, ঠিক আছে। নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপে ব্লাড প্রেশার ফল করে 10 থেকে 20%। তাহলে আমরা যদি বলি কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর ইফেক্টটা কি, তাহলে বলবেন যে র্যাপিড আই মুভমেন্ট স্লিপে আমাদের হার্ট রেটটা হচ্ছে ইরেগুলার হয়ে যাচ্ছে, আর নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপে ব্লাড প্রেশারটা হচ্ছে 10 থেকে 20% কমে যায়। রেসপিরেটরি সিস্টেমটা কেমন হয়, রেসপিরেটরি সিস্টেম ঘুমের সময় আমরা জানি যে আমাদের রেসপিরেশনটা হচ্ছে স্লো হয়ে যায়, ঠিক আছে, আমাদের রেসপিরেশনটা হচ্ছে স্লো হয়ে যায়। মাসেল টোনটা কেমন হয়, মাসেল টোনটা কমে যায়, ডিক্রিজড হয়, এবং দেয়ার ইজ 10 to 30% ডিক্রিজ ইন বিএমআর, ঠিক আছে। স্লিপের ক্ষেত্রে এই জিনিসগুলো একটু জানবেন, আসতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা জিনিস আপনাদেরকে হচ্ছে ব্রাউন স্পট সিনড্রোম, যেটা এটা একটু একটু জিনিস আমি হচ্ছে একটু জাস্ট বলে দিই। এটা রেসিডেন্সিতে বেশি আসে, আমাদের একটু কম আসে, ঠিক আছে। এটাতে কি হয় আসলে, এট দ্য লেভেল অফ সেকশন, মনে করেন যে কোথাও যদি ইনজুরি হয় তাহলে হচ্ছে স্পাইনাল কর্ড বরাবর এট দ্য লেভেল অফ সেকশনে কিছু সেন্সরি চেঞ্জ হয়, কিছু মোটর চেঞ্জ হয়, ঠিক আছে। এট দ্য মানে একটা আমার যে লেভেলে হচ্ছে আমার লেশনটা হয়েছে সেখানে কিছু সেন্সরি চেঞ্জ পাই, কিছু মোটর চেঞ্জ পাই। মনে রাখবেন যে আমার সেম সাইডে হচ্ছে কমপ্লিট অ্যানাস্থেশিয়া হয়, এবং অপোজিট সাইডে কি হয়, অপোজিট সাইডে কিছুটা হচ্ছে পেইন লস হয় স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টটা কেটে যাওয়ার জন্য। আর মোটর চেঞ্জে কি হবে, মোটর চেঞ্জে হচ্ছে সেম সাইডে আমার লোয়ার মোটর নিউরন লেশনটা কাটা যাওয়ার কারণে, লোয়ার মোটর নিউরনটা কাটা যাওয়ার কারণে একদম কমপ্লিট প্যারালাইসিস হয়ে যায়, অপোজিট সাইডে কোনো চেঞ্জ হয় না। মনে রাখবেন যে ব্রাউন স্পট সিনড্রোমে হচ্ছে আমার সেম সাইডে সবচেয়ে বেশি এফেক্ট হয়, ঠিক আছে, অপোজিট সাইডে সবকিছু মোটামুটি ইনট্যাক্ট থাকে এট দ্য লেভেলে, ঠিক আছে। এই জিনিসটা একটু জেনে রাখবেন, আসতে পারে মাঝে মাঝে, অনেক সময় দিয়ে দেয় ম্যাডাম, একটু কঠিন কোশ্চেন করলে টপিকস গুলো হয়তো বা দিয়ে দিতে পারে, তবে দেওয়ার পসিবিলিটি একটু কম, কমপ্লিট একটা মেডিসিনের পড়া। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে একটু পড়াই দিতে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের রিজেনারেশন। আমি বললাম না একটা নিউরন ড্যামেজ হলে সেটা রিজেনারেশন করবে কিনা, এটা তিনটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে, যেটা সোয়ানসের আছে কিনা, নিউরেমা আছে কিনা, এবং এটা ইন্ডোনিউরাল টিউব আছে কিনা, ঠিক আছে। এখন রিজেনারেশন হলে কয় ধরনের রিজেনারেশন হয়, একটা হচ্ছে ওয়ালেরিয়ান রিজেনারেশন এবং আরেকটা হচ্ছে রেট্রোগেট রিজেনারেশন, ঠিক আছে। রিজেনারেশন হবে কিনা, রিজেনারেশন যদি হয় তাহলে তিনটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে, নিউরেলেমা, সোয়ান সেল, আর একটা হচ্ছে আপনার এন্ডোনিউরাল টিউব। কিন্তু তার রিজেনারেশন করলো না, তখন তার কি হবে, তার ডিজেনারেশন হবে। এই ডিজেনারেশনকে ভাগ করা হয় দুই ধরনের, একটা হচ্ছে ওয়ালেরিয়ান আর একটা হচ্ছে আপনার রেট্রোগেট, ঠিক আছে। ওয়ালেরিয়ানটা হচ্ছে কি, ওয়ালেরিয়ানটা হচ্ছে আপনার ডিস্টাল, মানে একটা জায়গায় ইনজুরি হয়েছে তার ডিস্টালি যে ডিজেনারেশনটা হয় এটাকে বলা হয় হচ্ছে আপনার ওয়ালেরিয়ান ডিজেনারেশন, ঠিক আছে। আর রেট্রোগেটটা কি, যে জায়গায় ইনজুরি হয়েছে তার প্রক্সিমাল
ডিজেনারেশন। জাস্ট এইটুকু জানলেই হবে, তাছাড়া আপনাদেরকে ডিটেলসে এত কিছু জানতে হবে না ডিজেনারেশন সম্পর্কে। আচ্ছা, তো নার্ভাস সিস্টেমে আপু কম বেশি আসলে এগুলাই পড়া, এই জিনিসগুলাই আপনারা বারবার করে পড়তে থাকবেন। আরো কিছু দেখেন যে অনেক সময় হচ্ছে আপনার আছে যে এক্সটেন্সর প্লান্টার রেসপন্সের কজ কি, লস অফ টেন্ডন রিফ্লেক্স, এই জিনিসগুলো আসলে রেসিডেন্সি পড়া হিসেবে আমরা পড়ছি, কিন্তু যদি আপনারা দেখতে চান তাহলে ওয়ান স্টার টপিকস হিসেবে দেখতে পারেন, না দেখলেও এগুলো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপু এইটুকু পর্যন্ত কি আপনারা সবকিছু বুঝছেন? কিছু কি কারো সমস্যা আছে একটু বলেন। কিছু কি কারো সমস্যা আছে আপু একটু বলেন। স্লিপের বা বাকি যেটুকু বললাম ডিজেনারেশন সম্পর্কে, এটা আপনাদের ছবি আমি দিয়ে দিব, ঠিক আছে? এটা আপনাদের ছবি আমি দিয়ে দিব, এটা নিয়ে চিন্তা করতে হবে না। আমি যেটুকু শীট থেকে পড়াইছি, আমার হ্যান্ড নোট থেকে কিছু কি বুঝতে সমস্যা হয়েছে? অনেকে হচ্ছে ট্রাক্ট নিয়ে অনেক প্যাচান আপু। ট্রাক্ট থেকে আসলে আমাদের মেইনলি আসে যে ট্রাক্টের ফাংশন সিনারিও আকারে দিয়ে দেয়, যে লেশন হয়েছে তার কোনটা লস হয়েছে, বা এই লস হয়েছে তার কোন ট্রাক্টে ক্যাঁচা কাটা গেছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের বেশি আসে। পিরামিডাল, এক্সট্রা পিরামিডাল, এগুলো একটু বেশি আসে, ঠিক আছে? এই জিনিসগুলো করতে চাইলে বারবার করে করতে পারেন, কিন্তু খুব বেশি এগুলা নিয়ে মানে এখন ডিটেলসে না জানলেও চলবে। নিউরোফিজিওলজি থেকে আপু আপনার এসবিএ তো একটা আসেই প্রতিবারই হচ্ছে। হ্যাঁ, হ্যান্ড নোটের পিকচার তো অবশ্যই আপলোড দিব, হ্যান্ড নোট দেখে পড়াইছি, হ্যান্ড নোটের পিকচার তো অবশ্যই দিব, এটা না দিলে কেমন হয়? হ্যাঁ, নিউরোফিজিওলজি থেকে আপু আপনার এসবিএ তো একটা আসেই, এমসিকিউ আসে একটা, কিন্তু মাঝে মাঝে ম্যাডামরা একটু হার্ড টপিকস টাচ করে, এর জন্য আসলে আমি কম বেশি যে টপিকসগুলো না করলে না সেগুলো একদম পড়াই দিছি, ঠিক আছে? তো আপু হচ্ছে আপনারা পড়েন, নিউরোফিজিওলজি পড়তে থাকেন, পরীক্ষাটা বেশি দিন নাই, 1 মাস আছে। আপনাদের পরীক্ষার কি ডেট জানতে পারছেন যে কবে হবে? শুনলাম এবার নাকি আপনাদের পরীক্ষা হচ্ছে আগাইছে, বিষয়ে আমি যদি এখন কিছু শুনি নেই। পরীক্ষা আগাইলে এটা নিয়ে টেনশন করার কিছু না, আপনার কপালে থাকলে 7 দিন আগে হলেও আপনার হবে, আর কপালে না থাকলে 1 মাস পরে হলেও আপনার হবে না। এগুলা নিয়ে খুব বেশি টেনশন হওয়ার দরকার নেই। আপনি আপনার মতো সুন্দর করে ক্লাস শেষ করে, সিলেবাসটা শেষ করে, সুন্দর মতো মনোযোগ দিয়ে একবার রিভাইজ দিয়ে তারপর পরীক্ষা দিতে যাবেন। অনেকেই এই জিনিসটা মেনটেন করে যে হচ্ছে 3-4 বার রিভাইজ না দিয়ে গেলে হয় না। আপু আপনি 3-4 বার ওভাবে রিভাইজ দিয়ে গেলেন, কোনোবার রিভাইজ দিয়ে আপনার মনোযোগ নাই, বা শেষ করার জন্য যা শেষ করে যাচ্ছেন, এভাবে রিভাইজ দিয়ে আসলে কোনো লাভ নাই। হ্যাঁ, আপনি একবার রিভাইজ দেন, কিন্তু খুব ভালো মতো রিভাইজ দেন। আমি প্রথম যে রিভিশনটা দিছিলাম, ওই রিভিশনটা দেওয়ার পরে হচ্ছে আরেকবার করে জাস্ট আমি পরীক্ষা দিতে চলে গেছি। আমার প্রথম রিভিশনটা আমি খুব সুন্দর মতো দিছিলাম, যার কারণে কিন্তু আমার ওই যে ওইভাবে পড়তে হয় নাই। আর একটা জিনিস পড়তেছি আমার টায়ার্ড লেগে যাচ্ছে, তা আমি পড়তেছি। পরীক্ষার আগে এই কাজগুলো করার দরকার নেই, তাহলে পরীক্ষার সময় যে আপনি এক্সস্টেড হয়ে যাবেন। পরীক্ষার আগেও তো একটু পড়তে হবে, হ্যাঁ, তখনের জন্য একটু এনার্জি ধরে রাখবেন। আর এখন হচ্ছে যে বড় বড় পরীক্ষাগুলো হবে, চেষ্টা করবেন সেগুলা হচ্ছে শিডিউল অনুযায়ী দেওয়ার, এবং সেগুলাতে একটু ভালো মার্কস ক্যারি করার চেষ্টা করবেন। আমি এটা বলবো না যে যারা 80-র উপর পারবেন, 70-র উপর পারবেন, তাদের চান্স পাওয়ার পসিবিলিটি 80-90%, বা একটা কঠিন কোশ্চেন হইলো মক টেস্টে, সেটাতে যারা 90-র উপর পারবেন আপনি চান্স পাবেন, এই জিনিসটা আমি বলবো না। আসলে আসলে আমি নিজে অনেক দেখছি যে পরীক্ষার হলে কি হবে এটা ডিপেন্ড করে হচ্ছে ওই হলে কার মাথা ঠান্ডা আছে। আমি এইখানে মক টেস্টে 80-90 পেয়ে গেলাম, আর ওইখানে যে আমার মাথা ঠিক মতো কাজ করতেছে না, আমি নার্ভাস হয়ে গেলাম, আমার কিছুই হবে না। হ্যাঁ, আমরা এখানে ভালো করার চেষ্টা করব, কিন্তু যদি কোনো কারণে আমরা একটু কম পাই, ওটা নিয়ে খুব বেশি মন খারাপ করার দরকার নেই। পরীক্ষার আগে আমরা আলটিমেট যে পরীক্ষাটা আছে, আমাদের যে বিসিবিএস এর পরীক্ষা, সেটা ভালো দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এরকম আমি যখন ফার্স্ট সেশনে পরীক্ষা দিয়েছিলাম, আমার তো হয় নাই, না হওয়ার একটা কারণ হচ্ছে যে আমি পরীক্ষার হলে যাই একদম পুরো নার্ভাস হয়ে গেছিলাম। হ্যাঁ, আমার মাথা কাজ করতেছিল না, ওই যে মাথার উপর একটা ওভার প্রেশার ক্রিয়েট করে ফেলছিলাম যে এইবারই আমার চান্স পাইতে হবে। হ্যাঁ, আমি মকে হচ্ছে কি 80-র উপরে পাইছি, আমার এখানে চান্স পাইতে হবে, আমি কেন পারবো না? যে ওভার প্রেশার নিয়ে যাওয়ার কারণে আলটিমেটলি আমার পরীক্ষাটা খারাপ হয়ে গেছে। রিল্যাক্সে থাকবেন, পড়াশোনা করবেন। আমি 100% পড়ছি, এখন আমি পরীক্ষার হলে যাই আমার অ্যান্সার গুলো দাঁড়াবো, হইলে হইলো, না হইলে আমি নেক্সট বার দিব। এরকম একটা মাইন্ড নিয়ে পরীক্ষা দিবেন, সুন্দর মতো শেষ করবেন, 100% চেষ্টা করবেন, কিন্তু খুব বেশি প্রেশার নিজের উপর নিবেন না। যারা পরীক্ষা দিবেন তাদের বলতেছি, খুব বেশি প্রেশার নিজের উপর নিবেন না, প্রেশারাইজ করলে আপনার পরীক্ষা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সবাই পড়াশোনা করেন, ভালো থাকেন,
ছবির ছবিগুলো আমি দিয়ে দিব আপু। এখন রিভিশনটা তো আসলে মানে আপনাদের অনেকের তো সিলেবাস শেষ হয়নি, হ্যাঁ, অনেক রানিং ব্যাচই আমাদের চলতেছে, যাদের আল্ট্রা লং এ হচ্ছে সিলেবাস শেষ হয়ে গেছে, ওরা অলরেডি একটা রিভিশন পরীক্ষাও দিতেছে। কিন্তু আপনাদের অনেকের তো সিলেবাস শেষ হয়নি। আপনাদের সিলেবাসটা শেষ হোক আগে, তারপরে হচ্ছে আমরা বলবো যে কিভাবে রিভিশন দেওয়া শুরু করবেন। অবশ্যই শুভ্রা আপু, আপনারা তো কষ্ট করছেন, রেগুলার ক্লাস করছেন, পড়াশোনা করতেছেন, আপনাদের জন্য তো আমাদের দোয়া থাকবেই, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবেন যে আমি আমি প্রথমবারে চান্স পাই নাই, ঠিক আছে, কিন্তু আমার কিন্তু একটা ছিল যে আমি কষ্ট করছি, সেটা আল্লাহ দেখছেন, আমার এবার না হলেও আরেকবার হবে। হ্যাঁ, আপনি যে কষ্ট করতেছেন, রাত জেগে ক্লাস করতেছেন, পড়তেছেন, দেখতেছেন তো আল্লাহ তাআলা দেখতেছেন, তাই না? আপনাকে দিবেন, আপনি জাস্ট ধৈর্য ধরে আপনার লেগে থাকেন, আপনার পড়াটার পিছিয়ে লেগে থাকেন। আপনাদের সবাইকে বলতেছি ধৈর্য ধরে আর জাস্ট কয়টা দিন আছে একটু কষ্ট করে পড়াশোনা করেন। এই লাস্ট টাইমে এসে মনে হয় যে আর পড়বো না, আর পারতেছি না, অনেক খারাপ লাগতেছে। বিশেষ করে আপনারা যারা অনেকেই আছেন যে হচ্ছে শুরু থেকেই অনেক সিরিয়াস ছিলেন, তাদের এটা বেশি হয়, কারণ শুরু থেকে ওই যে একটা টায়ার্ডনেস চলে আসে পড়তে পড়তে। ভালো, এটা তো স্বাভাবিক যে আমরা মানুষ, আমাদের একটা টায়ার্ডনেস চলেই আসবে, তাই না? কিন্তু এই কয়টা দিন জাস্ট আপনারা পড়াশোনা করেন। আরেকটা আপনাদের আমি বলি যে আপনারা বেশি বেশি খাবেন এখন, হ্যাঁ। এখন হচ্ছে মানে কথাটা শুনলে একটু অন্যরকম মনে হলেও আপনারা এখন ডায়েট বাদ দিবেন। যত ধরনের পুষ্টিকর খাবার আছে ভাত বেশি করে খাবেন, ভাত বেশি করে খাবেন, ডিম দুধ এগুলা খাইতে থাকবেন সমানে, 3 বেলার জায়গায় তখন 5 বেলা ভাত খাবেন। দেখবেন যে এনার্জি বেশি পাবেন, পড়তে বেশি পারবেন, ঠিক আছে। আমি কিন্তু হচ্ছে যখন ওই যে 3 দিন বিসিপিএসসি পরীক্ষা, আমি দেখলাম যে মাথা কাজ করতেছে না, পড়েন আমি এটা কেন বুঝলাম আপু, যে আমি দেখলাম যে আমি খাচ্ছি বেশি আর তখন আমার ভালো লাগতেছে, আমি পড়া এনার্জি পাচ্ছি, হ্যাঁ। আর রিভিশনের যে বিষয়টা হচ্ছে কি রত্না আপু বললেন আপু, রিভিশনটা আসলে ওই যে আমি যেটা বললাম আপনাকে, আপনি এখনই এসে আসলে এই 1 মাস আগে এই প্রেশারটা নেওয়া যাবে না, জানি 4 বার রিভাইজ দিয়ে তারপর পরীক্ষা দিতে যাব। আপনি প্রথমবার খুব সময় নিয়ে, সময় মানে অগণিত সময় না, নিশ্চয়ই একটা লিমিটেড সময় আছে। মনে করেন আপনি দুইটা দত্ত বই খুব সুন্দর মতো 5 দিন করে রিভাইজ দিয়ে ফেললেন। আমি এভাবে দিছিলাম, দুইটা দত্ত বই 5 দিন করে রিভাইজ দেওয়ার পরে পরে হচ্ছে আমি পেপার ওয়াইজ আবার রিভাইজ দেওয়া শুরু করছি। দত্ত বইয়ের চাপ দুইটা যখন আমার মাথার উপর থেকে নেমে গেছে যে আমার দত্ত দুইটা পড়া হয়ে গেছে, তখন কিন্তু আমার বেসিক পড়া এমনিতেই আগায় গেছে, হ্যাঁ। আর বেসিকের জন্য 7 দিন ধরে রাখেন, তারপর আপনি পেপার ওয়াইজ আস্তে আস্তে রিভাইজ দেওয়া শুরু করবেন। যাদের একবার অলরেডি সব পড়া হয়ে গেছে তাদের জন্য বলতেছি, হ্যাঁ। এখন থেকে আপনারা দত্ত পড়া শুরু করেন, যাদের অলরেডি মানে যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছেন, দত্ত পড়া শুরু করেন। 5 দিন করে পেপার ওয়াইজ না পড়ে আপনি গাইনি তত্ত্বটা একবার পড়ে শেষ করেন, অফ তত্ত্বটা একবার পড়ে শেষ করেন, সব চ্যাপ্টার, ঠিক আছে। দেখবেন যে আপনার পড়া, আপনার মাথার চাপ 80% কমে গেছে, ঠিক আছে আপু। আরো কিছু লাগলে আমরা আরো আস্তে আস্তে